আসসালামু আলাইকুম। সোজা কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা দেশ টিভির এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় অন্তর্বর্তী সরকার ও বিএনপির রূপরেখা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর পিয়াস করিম, রাজনৈতিক বিশ্লেষক ও অধ্যাপক ব্র্যাক বিশ্ববিদ্যালয়। তার পাশে রয়েছেন জনাব মোহাম্মদ আরাফাত, রাজনৈতিক বিশ্লেষক, প্রভাষক, স্কুল অব বিজনেস, IUP, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক অঙ্গনে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিতর্ক হচ্ছে। সেটা হচ্ছে নির্বাচনের সময় দেশে কি ধরনের সরকার থাকবে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বিবিসিতে এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি একটি অন্তর্বর্তীকালীন ছোট মন্ত্রিসভা গঠন করতে চান, যেখানে বিএনপিও চাইলে যোগ দিতে পারে। বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে যে তারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চান। প্রধানমন্ত্রী এবং বিএনপি কেউই তাদের যে ফর্মুলার কথা তারা প্রস্তাব করেছে সেই সম্পর্কে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ঈদের পরে আনুষ্ঠানিকভাবে তাদের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবে। আমাদের দেশের সাংবাদিকরা অনেক সময় এক্সক্লুসিভ খবর প্রকাশ করে। আপনারা জানেন যে ঘটনা ঘটার আগেই তারা তাদের নিজস্ব সোর্স দিয়ে বের করে নিয়ে আসে যে বিএনপি বা আওয়ামী লীগ কী ভাবছে একটি বিষয়ে। সেরকম ঢাকার কয়েকটি সংবাদপত্রে সম্প্রতি খবর বেরিয়েছে যে বিএনপি তাদের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে কী চিন্তা করছে। সেখানে তারা বলেছে, দুটো পয়েন্ট বলেছে, আজকে আমরা আলোচনা করব সেই দুটো পয়েন্টের ভিত্তিতে। যদিও আমরা বলছি এটা বিএনপির রূপরেখা, কিন্তু বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেনি। কাজে বিএনপি যদি সেটা ওন না করে আমাদের বলার কিছু নেই। আমরা সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে আজকের আলোচনাটা করব। প্রথমে জনাব পেশ করিম, বিএনপি বলেছে যে প্রাক্তন প্রধান বিচারপতিদের একজনকে প্রধান উপদেষ্টা করা যায় না। এই যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে, আমরা জানি সেটা। এবং প্রধানমন্ত্রী বিবিসির সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন যে ছোট মন্ত্রিসভায় ইচ্ছা করলে বিএনপি যোগ দিতে পারে, তাই পুরো বিতর্কটা নতুন মাত্রা যোগ করেছে। এখন ব্যাপার হচ্ছে যে আমি যেমন মনে করি যে একটি দলীয় সরকারের অধীনে বাংলাদেশে এই মুহূর্তে একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে এই সরকার গঠন করা হবে না। বিএনপি থেকে যে আমরা পত্রিকা দেখলাম যে দুটো প্রপোজাল ওরা বিবেচনা করছে। একটাতে বলা হচ্ছে যে কোর্টের প্রাক্তন জাস্টিসের দিয়ে, অপরটি বলা হচ্ছে নির্দলীয় আমলা, প্রাক্তন আমলা, বুদ্ধিজীবী এদেরকে দিয়ে, বিচার বিভাগের লোকজন এদেরকে দিয়ে একটা সরকার গঠন করা। এই ব্যাপারটা বিতর্ক হতে পারে। মানে যদি আমরা বিতর্কের ওই জায়গায় পৌঁছি যে আমরা বর্তমান সরকারের অধীনে নির্বাচন করব না, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে হবে না অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে হবে, সেটা নিয়ে কিন্তু বিতর্ক করা যেতে পারে। মানে সেখানে আইডিয়ালি স্পিকিং বিতর্কটা কোনো দেয়ালে আটকে যাওয়ার কোনো কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুটো ব্যাপারে এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে বর্তমান সরকারের যিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, তিনি প্রধান নির্বাহী থেকে অন্তর্বর্তীকালীন সরকার হলে সেই সরকারের নিরপেক্ষতা বজায় থাকবে না। আমার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বর্তমান সংসদ চালু রেখে নিরপেক্ষ নির্বাচন করা যাবে না। পৃথিবীর 72টি দেশে ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি চালু আছে, তার একটিতেও চালু সংসদকে বজায় রেখে নির্বাচন হয় না। ওই সংসদ বিলুপ্ত হয়ে যায়, তারপর নির্বাচন হয়। ওই দুটো ক্ষেত্রে যদি একমতে পৌঁছানো যায়, বাকি ব্যাপার নিয়ে তো আলোচনার অবকাশ থাকতেই পারে। কিন্তু আলোচনার ব্যাপারে যে জিনিসটা বুঝতে হবে যে দেশ কিন্তু খুব পোলারাইজড একটা দেশ। এখন অর্ধেক লোক আওয়ামী লীগকে সমর্থন করছেন, রাফলি অর্ধেক লোক বিএনপিকে সমর্থন করছেন। কোনো একটি দল যদি এই পদ্ধতিটাকে গ্রহণযোগ্য মনে না করে, তাহলে কিন্তু সংকটের সমাধান হবে না। আমাদের একটা কনসেনসাসে পৌঁছাবার জন্য চেষ্টা করতে হবে। এটা হচ্ছে মূল ব্যাপার এই মুহূর্তে। জি, ধন্যবাদ। তবে জনাব পেশ করিম, আমরা আজকে তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন বর্তমান সরকারের এক্সটেনশন সেই বিতর্কে যাব না, কারণ সেই বিতর্ক অতীতও হয়েছে, সামনেও হবে। অনেকে বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার যে বিএনপি বলছে সেই তত্ত্বাবধায়ক সরকারটা কেমন, এই কেমনের একটা উত্তর আমরা পেয়েছি, রূপরেখা পেয়েছি। আজকে আমরা চেষ্টা করব সেই রূপরেখার মধ্যে সীমাবদ্ধ থাকতে। ওই গ্রেটার বিতর্কে গেলে কিন্তু আবার এই রূপরেখার আলোচনাটা ছোট হয়ে যাবে। জনাব আরাফাত, রূপরেখার বিষয়টি নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করার একটা চিন্তা করছে বিএনপি, যেটি বললো আর কি, এটি আসলে এরকম একটি বিষয় তো ছিলই আগের যে রূপরেখাটি ছিল। আগের কিন্তু ইমিডিয়েট পাস এরকম আছে, এটা এনি
সেক্ষেত্রে যে জটিলতা দেখা দিবে সে এনিটা কে হবে সেখানে আবার ঐক্যমতে পৌঁছানোর একটা হ্যাঁ, তারা বলেছে যদি সবাই ঐক্যমতে একজন প্রাক্তন প্রধান বিচারপতির ব্যাপারে একমত হওয়া যায়, মানে এখানে কিন্তু নির্বাহী হিসেবে যেটি জি, এখানে কিন্তু লোক অনেক, রাইট না অফ কোর্স, সেক্ষেত্রে হয়তো অপশনস বেশি, যেটা আগে ছিল না। রাইট, আগে একবার ইমিডিয়েট পাস্ট ছিল, রাইট না, অপশনস বেশি হলে আবার জটিলতা যেটি হয় ঐক্যমতে পৌঁছানো আবার ডিফিকাল্ট হয়ে পড়ে। The more the options are, decision making is more difficult হয়ে পড়ে সেই অর্থে, স্পেশালি আমাদের দেশের কনটেক্সটে যেখানে রাজনীতিটা যেটি পিয়াস ভাই বললেন এতটা পোলারাইজড, সেখানে আরো ডিফিকাল্ট হয়ে পড়বে আমার মনে হয়। তারপর আমি একটু মানে এই রূপরেখা নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু মোটামুটি ভাবে চলে আসবে ওভারঅল তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন বিষয়গুলি। সেখানে আমি একটু রেফারেন্স টেনে বলতে চাই যে এই যে সরকারটির কথা আমরা বলছি 3 মাসের জন্য যে সরকারটি থাকবে, যেটি ইলেকশন পরিচালনার সময় থাকবে, যদি আমরা থিওরিটিক্যালি বলি ইলেকশন পরিচালনার কাজটি তো করবে নির্বাচন কমিশন, বাট সরকার যে সরকারটি থাকবে সেই সরকারটি যে একটা বড় রোল প্লে করে এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়ে দুটো অ্যাসপেক্ট আছে, একটি হচ্ছে ধারণাগত দিক, একটি হচ্ছে কাঠামোগত দিক। ধারণাগত দিকটি হচ্ছে এমন একটি সরকার আমরা চাই, তত্ত্বাবধায়ক সরকার যেটিকে বলছি, সেই সরকারটি যে ইলেকশনটি করবে, তার অধীনে যে ইলেকশনটি হবে, ইলেকশন কমিশন করবে, সেটি ক্রেডিবল হতে হবে এবং গ্রহণযোগ্য হতে হবে এবং সবার একটা আস্থার মধ্যে থাকতে হবে। এটি হচ্ছে ধারণা। এই ধারণার ব্যাপারে সম্ভবত কারো কোনো দ্বিমত নেই। যেমন আমি বলি, ইভেন চলমান রাজনৈতিক যে সরকারটি আছে বা ছিল অতীতে বা ভবিষ্যতে থাকবে, তারাও কিন্তু যে কোনো ডেমোক্রেসিতে একটা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বেই চলে আসে ইলেকশনের সময়, তাদের ক্ষমতাকে সীমিত করে এই বিষয়টি ঘটে। আমাদের দেশে এটি আমাদের বর্তমান বাস্তবতায় বা কনটেক্সটে আমরা গত 3টি নির্বাচনে এটিকে মানতে পারিনি, কোনো দলই মানেনি, আমরা দেখেছি এটার একটা বাস্তবতার দিক ছিল। এখন এসে যেটি বলা হচ্ছে যে ওই রূপরেখায় যদি আমরা এই ধারণাকে বাস্তবায়ন করতে যাই, মানে অতীতের রূপরেখায় যদি এই ধারণাকে বাস্তবায়ন করতে যাই, সেক্ষেত্রে একটা সাংবিধানিক জটিলতা রায়ের প্রেক্ষিতে যেটি বলা হচ্ছে যে এটি সংবিধানের কোর প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করছে, যে একদিনের জন্য যদি অনির্বাচিত ব্যক্তিরা থাকে। সেইখানে আমার যেটি মনে হয় যে আমরা 3টি টার্মে দেখেছি, আজকে যদি আমরা একটু সৃজনশীল হয়ে চিন্তা করে দেখি যে কন্ট্রাডিকশনটা না রেখে নির্বাচিত ব্যক্তিদেরকে নিয়ে এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটি ফর্মুলা চক আউট করা যায় কিনা যে কন্ট্রাডিকশনটাও থাকবে না এবং সবার মধ্যে একটা গ্রহণযোগ্য ইলেকশন করার একটা সুযোগ তৈরি হবে, সেই জায়গাটি নিয়ে আলোচনা করা যায় কিনা। এবং হাইকোর্ট কোর্টের যে রায় যেটি আছে সেখানে কিন্তু একেবারে ইমিডিয়েট পাস্ট বিচারপতিকে সম্পৃক্ত করার বিষয় নয়, মানে কোর্ট এবং বিচার বিভাগকেই সম্পৃক্ত করা থেকে বিরত থাকার ব্যাপারে বলা আছে, কারণ সেটি কিন্তু একটা বড় সমস্যা তৈরি করেছে। মানে বিচার বিভাগকে নিয়ে পলিটিসাইজড যদিও আছে আমাদের দেশে, এটা তো বলার অপেক্ষা রাখে না, তারপর নির্বাচন কেন্দ্রিক এক ধরনের পলিটিসাইজেশন হওয়ার একটা সুযোগ তৈরি করে। তবে দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে জনাব আরাফাত। আগের বিধানে কিন্তু ছিল যে ইমিডিয়েট পাস, তার আগের পাস, তাতে দলীয়করণ রাজনীতি করার একটা চক্রান্ত হতে পারত। এখন এনি অফ পাস যখন 20 বছর আগের একজন প্রধান বিচারপতি দিতে পারে, যিনি স্বপ্নেও ভাবেনি। রাইট, আই এগ্রি উইথ ইউ। সেক্ষেত্রে হয়তো আগে থেকে প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকবে, কোনো সুযোগ নাই, কারণ নতুন ভাবে আলোচনার মধ্যে কোনো সুযোগ নাই। সেই অর্থে আমি মনে করি আমি পুরো ইনিশিয়েটিভের মধ্যে একটা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি। যে কিছুদিন আগে আমরা দেখেছি আওয়ামী লীগ গভর্নমেন্ট যেমন একটা রিজিড অবস্থা নিয়েছিল যে তাদের সরকারের অধীনে ইলেকশন হতে হবে, বিএনপি একটি রিজিড অবস্থা নিয়েছিল, পূর্ববর্তী যে রূপরেখা ছিল যেটি বাতিল হয়ে গেছে কোর্টের রায়ে এবং সংসদের মাধ্যমে, সেখানেই ফিরে যেতে হবে। সেই জায়গা থেকে দুটো দলই কিন্তু শিফট করেছে এবং শিফট করার মধ্য দিয়ে আমি একটা পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি। আমার মনে হচ্ছে যে এক ধরনের সুযোগ তৈরি হচ্ছে একটা ঐক্যমতে পৌঁছানোর, মানে কেউ অন্তত একটা মত নিয়ে বসে নাই। এটা একটা পজিটিভ, ইটস আ ভেরি পজিটিভ ইন্ডিকেটর। ধন্যবাদ জনাব আরাফাত। আমি আবারও অধ্যাপক পিয়াস কারিমের কাছে আসি। যেটা জনাব আরাফাত উল্লেখ করলেন যে ফরমার চিফ জাস্টিসের ভেতরে প্রধান রাজনৈতিক দলগুলো বা সব রাজনৈতিক দলগুলোর মধ্যে সহমত হওয়ার সুযোগ কতটা আছে? না, কোনো পারফেক্ট সলিউশন কিন্তু নেই জাহাঙ্গীর ভাই। পৃথিবীর কোনো রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু অ্যাবসলিউটলি পারফেক্ট না, কিছু ফ্লস থাকবে, এই ব্যাপারটা বিতর্কের অবকাশ থাকবে, কিন্তু এটা মন্দের ভালো। মানে যেটা আপনি বললেন যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিসকে করলে হয় কি যে আমি ওরকম করে সাজিয়ে নিতে পারি, এখন সাজানোর স্কোপটা নেই, ফলে এটা একটা ইতিবাচক দিক। এতে হচ্ছে সব সমস্যার সমাধান সেটাই আর কি, সেটা একটা ইতিবাচক দিক। যেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে একমত, আরাফাতের সাথে একমত যে আমরা মনে হচ্ছে একটা ইতিবাচক গতিমুখ তৈরি হয়েছে। আমি খুব তাড়াতাড়ি আশা করতে ভয় পাই, কারণ আমরা এতবার ঘরপড়া গরু হয়েছে এবং সিঁদুরের মেঘ দেখলে তো আমাদের ভয় পাওয়ার কথা। কিন্তু প্রধানমন্ত্রী যে বললেন যে বিএনপি অংশগ্রহণ করতে পারে,
বিএনপি কিন্তু ইচ্ছা করলে বলতে পারতো যে এটা আমাদের রেসপন্ড করার দরকার নেই, কারণ প্রধানমন্ত্রী কোনো ফর্মাল প্রস্তাব দেননি। উনি বিবিসির সাক্ষাৎকারে একটি প্রশ্নের উত্তরে এটা বলেছেন। বিএনপি ইচ্ছা করলেই বলতে পারতো যে এটা আমাদের উত্তর দেওয়ার দরকার, আমাদের কোনো দায় নেই। বিএনপি এটাকে সিরিয়াসলি নিয়েছে, নিজের মতো করে রেসপন্ড করার চেষ্টা করেছে, এবং আমরা যতদূর জানি যে তারা একটা রূপরেখা তৈরি করতে দুটো প্রপোজাল নিয়ে ওরা ডিল করছে। এটা তো একটা ইতিবাচক পদক্ষেপ, এবং সরকারি দলের লোকজনের পক্ষ থেকেও একটু নমনীয় ভাব দেখতে পাচ্ছি। সবসময় যে নমনীয় ভাব দেখতে পাচ্ছি তা না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস, যদিও ঠিক এই আমার বিষয়ের সঙ্গে একবারে 100% প্রাসঙ্গিক নয়, তবু গণতন্ত্রের আলোচনা আনতেই পারে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী বিবিসির হার্ড টকে এরকম একটা প্রস্তাব দিলেন, এটা কিন্তু একটা নতুন কথা না, নতুন এবং মৌলিক কথা। তো এত বড় একটা আইডিয়া উনি জনসমক্ষে আনলেন, এটার কনসালটেশন প্রসেসের সঙ্গে কি আমাদের কোনো পরিচয় ঘটেছে? আমরা জানি না, আমরা জানি না। কেউ কি জানে? মানে এ কারণে আমার কাছে, আমি যখন শুনলাম, আমার কাছে প্রথম আমি সন্দিহান ছিলাম যে বিএনপি রেসপন্ড করবে কিনা, কারণ আমরা আমাদের সেটা আরেকটা দিক। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো একটা প্রপোজাল না, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের রাষ্ট্রীয় হট্টাকর্তা বিধাতারা অনেক সময় এত ক্যাজুয়ালি অফ দ্য কাফ কথাবার্তা বলেন, আমাদের বোঝার উপায় থাকে না যে এর পেছনে চিন্তার কি প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে। ফলে আমি নিজে নিশ্চিত ছিলাম না। একটা দল আছে, একটা সরকার আছে, একটা হাই কমান্ড আছে, সঙ্গে কথা বলেছেন কোন প্রক্রিয়ার মধ্য থেকে কি চিন্তা উঠে এসেছে, আমি নিজেই একদম প্রকাশ্য কোনো কিছু দেখেছেন? আমি দেখিনি। আমি এখানে একটু বলবো যে বিভিন্ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে কিছু কমেন্ট আমি করতে শুনেছি প্রধানমন্ত্রীকে, এবং ওই যে দল আজকে ক্ষমতায় আছে তাদের যে সেক্রেটারি জেনারেল যিনি আছেন, কমেন্টগুলো অনেকটা এরকম যে প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করা যেতে পারে যেখানে আওয়ামী লীগ 5 জনকে নাম লিস্ট দিল, বিএনপি 5 জনের নাম দিল, এই ধরনের ক্যাজুয়াল, হিয়ার এগেন ভেরি ক্যাজুয়াল কিছু কমেন্ট। সৈয়দ আশরাফ একটা পর্যায়ে বলেছিলেন, আমার যতটুকু মনে আছে, যে পঞ্চদশ সংশোধনী হয়েছে, দরকার হলে আবার হতে পারে। এই বিষয়গুলিকে যদি, ওই যে বিচ্ছিন্ন সব কমেন্টসগুলোকে যদি আমরা জোড়াতালি দিই, তাহলে আজকে এসে প্রধানমন্ত্রী হার্ড টকে যে বিষয়টি বলছেন ওরকম একটি ইন্ডিকেশনস পাওয়া যায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে হয়তো ইন্টারনাল পলিটিক্যাল তাদের ওই ইন্টারনাল প্রসেসের মধ্যে হয়তো কিছু চিন্তা ভাবনা বা আলাপ আলোচনা ছিল, যার মধ্য দিয়ে হয়তো সেই ইন্ডিকেশনস গুলো যদি আমি ধরি, ওই জায়গা থেকে হতে পারে এক ধরনের আলোচনা। নিশ্চয় খুব ফর্মাল ডিসকাশন না, মেবি সো। আমি কথাটা তুললাম এই জন্য যে আমাদের গণতন্ত্র চর্চায় আনুষ্ঠানিক কনসালটেশন সবসময় হয় না, কিন্তু আমি দেখছি বিভিন্ন, এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ইস্যুতেও দেখা যায় না। যে ওই জায়গাতে আমি একটু বলবো যে আসলে ডেমোক্রেসি, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলোর ম্যাচুরিটির যে স্তরে আমরা আছি, এটা তো গ্র্যাজুয়ালি বিকশিত হয়। সেই স্তরে আসলে আমরা ওই জায়গায় এখনো হয়তো পৌঁছিনি, আমরা হয়তো এখনো লড়াইয়ের মধ্যে আছি। আমরা 20 বছরও প্রাথমিক অবস্থায় রয়ে গেছি বলতে চান? ইন এ ওয়ে একেবারে প্রাথমিক অবস্থা আছে সেটিও বলবো না, অনেকখানি ডেভেলপমেন্ট ঘটেছে, ম্যাচিউরড হয়েছে, এবং আমি তো মনে করি যে আজকে এসে যে আবার যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটার মধ্যেও আমি পজিটিভিটি দেখতে চাই, যে এখান থেকে হয়তো আরেকটু পরিশুদ্ধ কিছু বের হবে, যেটা আরো স্ট্রেনথেন করবে হয়তো আমাদের ডেমোক্রেসিকে। ধন্যবাদ জনাব আরাফাত। আমি আবার অধ্যাপক ইয়াস করিমের কাছে আসি। তাহলে আপনি বলছেন যে প্রাক্তন প্রধান বিচারপতিদের ব্যাপারে একটা সর্বসম্মত মত হলেও হতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি, যদি এইটুকু ঐক্যমত আমরা পৌঁছতে না পারি, তাহলে গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান শক্তিগুলোর মধ্যে ঐক্যমত আসা আমরা কেমন করে করব? মানে আমাদের তো এই কনসেন্সাসটা কোথাও না কোথাও বিল্ড করতে হবে। আমরা যদি এই ব্যাপারটা, তো মানে প্রাক্তন প্রধান বিচারপতির মধ্যে কে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এই ব্যাপারটা তো যদি আমরা ঐক্যমতে পৌঁছতে না পারি, তাহলে তো গণতন্ত্রের পথ খুব বেশি কুসুমাস্তীর্ণ হবার অবকাশ নেই আর কি। কাজটা সহজ হবে না, এই ব্যাপারে আমাদের কোনো ইলিউশন থাকা উচিত না। কিন্তু আমার কাছে মনে হয় ইটস এ পজিটিভ ডিরেকশন, পজিটিভ স্টেপ ইন দ্য রাইট ডিরেকশন। ধন্যবাদ জনাব আরাফাত। আমি আপনার কাছে এই পয়েন্টটা আনবো, কিন্তু কিপিং ইন মাইন্ড যে আওয়ামী লীগ এটা এগ্রি করছে না। হ্যাঁ, আওয়ামী লীগ বলেছে যে তারা নির্বাচিত লোকদের দিয়ে সরকার না হলে সেই সরকার ছাড়া নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না। আচ্ছা, এখন তর্কের খাতিরে আমরা আলোচনা করছি, যেহেতু এই আলোচনাটা পাশ কাটিয়ে রাখছি, আমরা বিএনপির প্রপোজাল নিয়ে আলোচনা করছি। আপনার কি মনে হয় যে সিভিল সোসাইটি থেকে একজন লোক বাছাই করা সহজ, না প্রাক্তন প্রধান বিচারপতি থেকে একজন লোক বাছাই করা সহজ প্রধান উপদেষ্টা হিসাবে? মানে আমার তো মনে হয় প্রাক্তন বিচারপতি বললে জিনিসটা, প্রাক্তন প্রধান বিচারপতি যদি বলি, তাহলে জিনিসটা অনেক সহজ হবে। তাহলে একটা বাস্কেটের মধ্যে কিছু মানুষ আমরা ফেলতে পারি, একটা ছোট বাস্কেট হয়ে গেল। সিভিল সোসাইটি বলে ইটস সো ব্রড, মানে উইল বি ভেরি ডিফিকাল্ট। সিভিল সোসাইটি মানে প্রাক্তন প্রধান বিচারপতি সহ সিভিল সোসাইটি, আমি দুটো আলাদা করে বলছি আর এক্স্যাক্টলি। মানে এত এর উল্টোটা হচ্ছে যে সিভিল সোসাইটি এক্স্যাক্টলি এত ওয়াইডার হবে যে ইট উইল বি ইভেন মোর ডিফিকাল্ট, আমার যেটা মনে হয়। তবে এখানে আমি একটা স্পেসিফিক জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে
আবারও যদি আমরা ওই প্রাক্তন বিচারপতিদের মধ্য থেকে বা সিভিল সোসাইটি থেকে দুটি দলের ঐক্যমত্যের উপর আমাদের মানে অপেক্ষা করতে হয়, করে আমরা ইলেকশন যাব, এটি কিন্তু ইনস্টিটিউশনালাইজড হলো না। দেখা যাবে এর পরের টার্মে যে আবার ওরকম একটা সিচুয়েশন দাঁড়াবে, তখন আবার যদি না হয় তখন কি হবে? আমার কেন জানি মনে হয় যে আসলে একটা ইনস্টিটিউশনালাইজড করে ফেলার যদি সুযোগ থাকে, যাতে করে এটা ইটস ওয়ান্স এন্ড ফর অল রিজলভড, আমরা জানি নেক্সট ইলেকশন কিভাবে হবে, এরকম একটি বিষয় করে ফেলতে পারলে ইভেন বেটার। এবং সেটি যদি আমরা একটু সৃজনশীল হয়ে চিন্তা করার চেষ্টা করি, মানে এরকম ভাবার কোনো কারণ নেই, যেটা আমার মতে, যে নির্বাচিত ব্যক্তিদেরকে নিয়ে যদি একটা ফরম্যাট তৈরি করি তাহলে এটি গ্রহণযোগ্য হবে না বা ক্রেডিবল হবে না, বা যে দল ক্ষমতায় আছে তারা ম্যানিপুলেট করেই ফেলবে, তার বাইরে কোনো অল্টারনেটিভ ভাবা যাবে না, এটা আমি মানতে চাই না। আমি এটা নিয়ে এখনো ভাবতে চাই, এবং এটাকে যদি ইনস্টিটিউশনালাইজ করা যায়। ডক্টর জহির একটা ইন্টারেস্টিং আইডিয়া দিয়েছেন, এটাকে আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি বলছি না যে এটাই গ্রহণ করতে হবে। আইডিয়াটি অনেকটা এরকম যে নির্বাচিত যারা আছেন তারা ক্যাবিনেট ফর্ম করলো বিভিন্ন দল থেকে নিয়ে প্রতিনিধিত্বের বেসিসে, প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি প্রধান নির্বাহী থাকলেন। সেটি কিন্তু আমি শেখ হাসিনার কথা বলছি জেনারেলি। এবং সংসদকে ডরম্যান্ট স্ট্যাটাসে থাকতে হবে, মানে অলমোস্ট বিলুপ্ত, যেটা আমি এগ্রি করি। সংসদ যদি অপারেশনাল থাকে তাহলে কিন্তু লেভেল প্লেইং গ্রাউন্ড হবে না। কাজে বিলুপ্ত এই অর্থে থাকতে হবে, যদি ইলেকশন না হলে দে উইল কাম ব্যাক, মানে কন্টিনিউশনের জন্য ওই বিষয়টা থাকতে হবে। এবং প্রধান নির্বাহীর ক্ষমতা প্রচন্ড রকম সীমিত করে ফেলতে হবে সাংবিধানিকভাবে ওই 3 মাসের জন্য। এবং আর্মি বা পুলিশ প্রশাসন এগুলো রাষ্ট্রপতির অধীনে যদি দিয়ে দেওয়া যায়, এবং রাষ্ট্রপতি যদি চিফ ইলেকশন কমিশনার যিনি থাকবেন তার অ্যাডভাইসে বলবো না, তার রিকুইজিশনে এই জিনিসগুলি প্রোভাইড করবেন। ইট ইজ জাস্ট এ ফুড ফর থট। ইট ক্যান বি ইভেন আরো চিন্তার মাধ্যমে আরো এটাকে ফাইন টিউন করা যেতে পারে। এরকম একটা ইনস্টিটিউশনালি যদি আমরা কিছু দাঁড় করাতে পারি তাহলে কিন্তু বারে বারে আমাদের ওই সমস্যার মধ্যে পড়তে হবে না, আবার খুঁজতে হবে না, আবার ঐক্যমতের জন্য অপেক্ষা করতে হবে না জাতিকে। যদি ঐক্যমত না হয় তাহলে কি হবে? এই যে শঙ্কার মধ্যে আমরা আছি, এই জায়গা থেকে বের হয়ে আসার সুযোগ হয়তো আছে। আমি মনে করি যে এবার আমরা চেষ্টা করতে হবে, না হলে পরবর্তীতেও আমরা করতে পারি, কিন্তু এই জায়গাটা এভাবে রেখে দেওয়া যাবে না। জি ধন্যবাদ। এই পয়েন্টটা আমি একটা কথা বলবো, কিন্তু তার আগে অধ্যাপক পেশ করে মন্তব্য শুনতে চাই। দুটো কথা বলবো। একটা হচ্ছে যে ইনস্টিটিউশনালাইজেশনের প্রস্তাবটা তো নিঃসন্দেহে শুভ প্রস্তাব, কিন্তু আমাদের কিন্তু শর্ট টার্ম ইনস্টিটিউশনালাইজেশনের কথা ভাবতে হবে, কারণ আমরা তো আগামী 2 টার্মের বাইরে ভাবতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকারের কথা। আমরা ভাবছি যে অন্তর্বর্তী এই টার্ম কিংবা পরের টার্মে। ফলে ইনস্টিটিউশনালাইজেশনটা কিন্তু শর্ট টার্ম ইনস্টিটিউশনালাইজেশনতে খুব সুদূর প্রসারী না ভাবলে আমাদের চলবে। আর রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপারটা যেটা হয়েছে কি, আমি একটু ছোট্ট করে ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে রাষ্ট্রপতি কিংবা রাজা রানী, যেখানে কনস্টিটিউশনাল মনার্কি আছে, তাদের যে একটা কনস্টিটিউশনাল ডিগনিটি থাকে, আমাদের সেটা তৈরি হয়নি বিভিন্ন কারণে। আমরা ডক্টর ইয়াজউদ্দিনের ইতিহাস জানি, রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকেননি, এবং বর্তমানে যিনি মাননীয় রাষ্ট্রপতি আছেন তিনি যে নিরপেক্ষ থাকবেন তার 100% নিশ্চয়তা আমরা কেউ দিতে পারছি না। ফলে রাষ্ট্রপতির কাছে কতটুকু ক্ষমতা দেব সে ব্যাপারে কিন্তু আমি একটু এক্সট্রা কেয়ারফুল হতে চাই আর কি। মানে প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী না থেকে রাষ্ট্রপতি হলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আমি একমত, এই বিষয়টা নিয়ে কমপ্লিটলি একমত। সেখানে যেটা আমরা চিন্তা করতে পারি, এই যে ধরনের একটা আইডিয়া থেকে একটা এটার আইডিয়ার মধ্যে লিকেজেস কি আছে, ড্রব্যাকস কি আছে বের হয়ে আসছে, সেখান থেকে এটাকে আবার কিভাবে আমরা ফিল করতে পারি কিনা আলোচনার মধ্যে এটা ভাবা যেতে পারে। যেমন রাষ্ট্রপতিকে আসলে ক্ষমতা দেওয়া যাবে না, তার অধীনে রাখতে হবে। রাষ্ট্রপতি ক্যানট অ্যাক্ট যদি না চিফ ইলেকশন কমিশনার, মানে এখানে অ্যাডভাইস বলবো না, আবার তার রিকুইজিশনে ওইভাবে আমি এটাকে আনতে চাই, তখনই রাষ্ট্রপতি অ্যাক্ট করবে। যেমন এখনো কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অ্যাডভাইসে অ্যাক্ট করেন, তার ক্ষমতা নেই। কাজে ওইটার লিমিটেড রাখতে হবে, যেহেতু রাষ্ট্রপতি যখন পলিটিক্যাল পার্টির হয় ওই আস্থার জায়গাটি আবার সাধারণ মানুষের মধ্যে থাকে। ওই সময় তো প্রধানমন্ত্রীর ক্ষমতা তার প্রধান উপদেষ্টার হাতে থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু প্রধান উপদেষ্টা তো ওই যে অনির্বাচিত একজন হয়ে যান, সেই জায়গা থেকে বের হয়ে আসার তো প্রধান নির্বাচন কমিশনার তো অনির্বাচিত না। প্রধান নির্বাচন কমিশনার তো ক্ষমতাই নাই, উনি তো প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন পরিচালনা করছেন। ওই তো ওই কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যেই ওনার সেই ওই পরিচালনার জন্য ওনাকে এম্পাওয়ার করা। কিন্তু প্রধানমন্ত্রী বা যারা ক্যাবিনেট, যারা সরকারের উচ্চ শিখরে, তারা তো সবাই নির্বাচিত। মানে কনস্টিটিউশনকে কিন্তু কন্ট্রাডিকশন হচ্ছে না আর কি, থিওরিটিক্যালি অ্যাট লিস্ট। আরেকটি জিনিস যেটি আমি পিয়াস ভাইকে মানে আমি বোঝার জন্য জানতে চাই, এই যে 2টি টার্মের কথা আপনি বললেন, এটা হাইকোর্টের রায়ের সূত্র ধরে হয়তো বলেছেন যে আরো 2টি অন্তর্বর্তীকালীন। একটা হচ্ছে রায়ের কথা, আর ধরে নেওয়া হচ্ছে যে একটা হালকা কনসেনসাস আছে যে বিএনপিও কিন্তু 2 টার্মের বেশি, বিএনপি যখন বলছে তত নির্বাচন হবে না, বিএনপি কিন্তু বারবারই বলছে কিন্তু যে অ্যাটলিস্ট 2 টার্মের কথা বলা এটা বলছে। কিন্তু পিয়াস ভাই, আমার কিন্তু আস্থা নেই যে 2টি টার্মের পরে সে যেই ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ বিএনপি, তারা যে 2টো টার্ম হয়ে গেছে বলে আর যাব না,
তার আবার আরেক ধরনের তৈরি করবে কিন্তু সম্পর্কে এই কথা আমি বলবো। ঠিক আছে, আপনার কথা শেষ করুন। আমি বলছি না সেই পলিটিক্সে তো আনপ্রেডিক্টেবিলিটি থাকেই আর কি, ওটা তো আমরা একদম প্রেডিক্ট করতে পারবো না, কিন্তু এই মুহূর্তে আমি খুব লং টার্ম ইনস্টিটিউশনালাইজেশনের আলোকে ভাবতে রাজি না, কারণ তার কতগুলো বিপজ্জনক দিক আছে। তার অ্যাসাম্পশনটা হচ্ছে যে আমরা হয়তো অন্তর্বর্তীকালীন সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, তার একটা পার্মানেন্ট ফিচার করে ফেলছি। আমি ওই জায়গাতে রাজি না, ফলে আমি খুব লং টার্ম ইনস্টিটিউশনালাইজেশনের প্রেক্ষিতে ভাবতে রাজি হচ্ছি না। তবে আমাদের লং টার্মে চিন্তাও করতে হবে, সব সময় প্রতি বছরের নিয়ে তর্ক করা যাবে না। তবে তার প্রিকন্ডিশনগুলো আমরা আলোচনা করব বিরতির পর। অন্তর্বর্তী সরকার ও বিএনপির রূপরেখা সম্পর্কে আমাদের সঙ্গে আছেন ডক্টর পিয়াস করিম ও জনাব মোহাম্মদ এ আরাফাত। বিরতির আগে আমরা প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা করা যায় কিনা, প্রাক্তন প্রধান বিচারপতি, এই নিয়ে অনেক আলোচনা করছিলাম এবং অধ্যাপক আরাফাত একটা সুন্দর কথা বলছিলেন যে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যারা সরকারে থাকবে তাদেরকে রেখে, তাদেরকে ক্ষমতাহীন অবস্থায় রেখে নির্বাচন করার চিন্তা করা উচিত এবং নির্বাচনকালীন সরকার কি হবে তার একটা প্রাতিষ্ঠানিকীকরণ করা খুব জরুরি। এই ব্যাপারে আমি জনাব আরাফাতের সঙ্গে সম্পূর্ণ একমত। তবু আমি জনাব আরাফাতকে বলতে চাই একটা বিষয়, যে যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতি সুস্থ হবে না, আমরা যতদিন পর্যন্ত অপোজিশনকে পার্ট অফ দ্য গভর্নমেন্ট বলে বিবেচনা করতে শিখব না, যতদিন পর্যন্ত লিডার অফ দ্য হাউস এবং অপোজিশন লিডারের মধ্যে সখ্য হবে না, মিটিং হবে না, কথা হবে না, এবং আরও বহু বিষয়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কালিমা লিপ্ত, সেগুলোকে সোজা না করা পর্যন্ত আমার মনে হয় আপনি যে প্রাতিষ্ঠানিকীকরণের কথা বলছেন এবং যেভাবে সিটিং গভর্নমেন্টকে দিয়ে নির্বাচন করানোর কথা বলছেন, সেরকম পরিস্থিতি বোধহয় আমরা চিন্তা করতে পারছি। আপনার কি মনে হয়? আমি আপনার সাথে একমত যে আসলে আমি যে বিষয়টি করতে চাচ্ছি, যে পরিবেশে, সেই পরিবেশটি আসলে বিদ্যমান কিনা একদম দেখতে হবে। এক্স্যাক্টলি, আমি এবং পরিবেশটা আগে রচনা করতে হবে, তারপর কিন্তু সরকার। অ্যাবসলিউটলি, ইটস ভেরি রেশনাল এন্ড লজিক্যাল আর্গুমেন্ট। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে হয়, সে দেশে ওদের কোন পরিবেশে কোন কনটেক্সটে হচ্ছে, এই কনটেক্সট যদি এখানে বিদ্যমান না থাকে, তাহলে যেটি আমি ভাবছি সেটি করা মুশকিল হবে। কিন্তু ওইটাই আইডিয়াল, রাইট? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, ওইটাই আইডিয়াল, রাইট? সেই জায়গায় আমি একটু ছোট্ট করে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যার কারণে আমি আসলে সত্যি কথা বলতে যেটা বলছি যে ঠিক ইউকেতে বা অন্যান্য দেশে, ওয়েস্টমিনিস্টার যেখানে, ইভেন ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল দেখছি আমরা, ওয়েস্ট বেঙ্গল আমরা দেখছি, হুবহু ওরকম করা আসলে আপনার সাথে আমি একমত, ইজ ডিফিকাল্ট ইন বাংলাদেশ। আপাতত আমরা আশা করি যে একদিন সুস্থ হবে, হ্যাঁ, ওইটাই আমাদের মূল টার্গেট, ওখানে আমরা পৌঁছতে চাই। বাট আপাতত এই গিভেন দ্য ওভারঅল, মানে মানসিক ভাবে আমাদের যে অবস্থান, যে সংঘাতময় কনটেক্সট, এক্স্যাক্টলি, এটা অসম্ভব। সেই জায়গায় এসে আমি যেটি ভাবছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেখানে আমরা কি একটা ট্রানজিশনের মধ্যে কি করতে পারি। আমি যেটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এক তো আমরা তত্ত্বাবধায়ক সরকারদের দেখলাম, এখানেও আমরা দেখলাম এটার যে পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার মধ্যে কিছুটা ভুল ত্রুটি ধরা পড়লো, এবং তার মধ্যে আমাদের উপলব্ধি হচ্ছে যে অনির্বাচিত ব্যক্তিদের আনলে সংবিধানের মূল প্রিন্সিপালকে কন্ট্রাডিক্ট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে আমি প্রাতিষ্ঠানিকীকরণ বলতে যেটি বোঝাতে যাচ্ছি যে এই যে ট্রানজিশনের মধ্যেও একটা প্রাতিষ্ঠানিকীকরণ করার সুযোগ আছে কিনা। আমি বলতে যাচ্ছি না যে এক্স্যাক্টলি যেটি আপনার সাথে আমি একমত হচ্ছে 100% যে ওই ইউকেতে, ইন্ডিয়াতে যেটি আছে সেই বাস্তবতা এখানে নেই, কাজে হুবহু করা যাবে না। এই জন্য আমাদেরকে একটু সৃজনশীল হয়ে, মানে অনির্বাচিত ব্যক্তিদের না এনেও নির্বাচিত ব্যক্তিদের রেখে বিরোধী দল এবং অন্যান্য দলকে ইনকর্পোরেট করে চিন্তা করে দেখি না আমরা যে মাঝখানে মাঝামাঝি পর্যায়ে, মানে একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আগের রূপরেখা, আরেকটি হচ্ছে সেই যে উচ্চ শিখরে যেখানে পৌঁছতে যায়, তার মাঝখানে কিছু আমরা এই ট্রানজিশনে ভাবতে পারি কিনা। না হলে যে ভয়টি আমার, যে ঐক্যমতে আসতে হবে আওয়ামী লীগ, বিএনপি, প্রাক্তন বিচারপতিদের চিন্তা করলো যেটি বিএনপির প্রস্তাব, এই ঐক্যমতে আসার বিষয়টি নিয়ে আমার ভয় যে এটি কিন্তু একটি ঝুলে থাকা ইস্যুজ হয়ে, মানে প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছে না। ওই জায়গা থেকে আমি নিজেও যে এই মুহূর্তে আপনাকে খুব সলিড কিছু দিতে পারছি সেটি নয়, কিন্তু বাট আমি চিন্তার জন্য, একটু আলোচনার জন্য বলেছেন। ধন্যবাদ জনাব আরাফাত। তবে আমি অনুরোধ করব যে এটাকে একটু কাগজে রূপ দেয়া, তাহলে আলোচনা করতে সুবিধা হবে। এটা একটা সুন্দর চিন্তা, আলোচনা করতে সুবিধা হবে। আমি তিনটা জিনিস খুব দ্রুত তিনটা পয়েন্ট মেক করার চেষ্টা করবো। একটা হচ্ছে যে আমি আপনার সঙ্গে একমত যে রাজনৈতিক সংস্কৃতি ক্ষেত্রে গুণগত রূপান্তর যদি না হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমবেদনা তো না, আস্থার সংস্কৃতি তৈরি করা না যায়, তাহলে এই পূর্ব শর্তগুলো না হলে আসলে কিছু হবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমি দু টার্মের কথাই বলছি, কোর্টের রায়ের ছায়াতেই বলছি আর কি, যে দু টার্মের জন্য আমার কাছে মানে এই ব্যাপারে আমি যে প্রথমে যে পয়েন্টটা আমি করার চেষ্টা করছিলাম, যে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হবে কি না হবে সেটা নিয়ে আলোচনা অবকাশ আছে বলে আমি মনে করি। দুদল কিন্তু
একটা ব্যাপারে বোধহয় আমার কাছে মনে হয় আলোচনা অবকাশ থাকা উচিত না 2 টার্মের জন্য, যে বর্তমান প্রধান নির্বাহী এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী থাকা উচিত না অ্যাটলিস্ট 2 টার্মে। এখানে আমরা চিফ জাস্টিস কানবো সেটা তো আলোচনা হতে পারে, এবং সংসদ বিলুপ্ত হওয়া উচিত আমি মনে করি। সংসদকে ডরমেন্ট না, একদম বিলুপ্ত না করে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে 2 টার্মের পরে আমরা যদি পর্যালোচনায় দেখি তাহলে অন্যান্য ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মতো সংসদ 3 মাস আগে 6 মাস আগে পদত্যাগ করবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে, এবং তারও যে নির্বাচন। ধন্যবাদ যারা পেশ করবেন। আমি আবার বলছি যে আমরা নরমাল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে আলোচনা করবো, আমরা বিএনপির মধ্যে থাকবো। জনাব আরাফাত, বিএনপি আরেকটা চিন্তা করছে বলে পত্রিকায় দেখলাম, তারা বলছে যে 10 জন উপদেষ্টা প্রাক্তন বিচারপতিদের থেকে নেয়া, এবং বিএনপি এবং আওয়ামী লীগ 5 জন করে প্রাক্তন বিচারপতির নাম প্রস্তাব করতে পারে। এটা পত্রিকায় আসছে। কতটা বিএনপি ভাবছে আমি জানি না, তবু আমরা ধরে নিই যে বিএনপি ভাবছে। আপনার মন্তব্য? না, এই রূপরেখার মধ্যে কিছুটা বিশেষত্ব আছে এই অর্থে যে আগের রূপরেখার মধ্যে যে লিকেজেস গুলি ছিল, ড্রব্যাকস গুলি ছিল, সেগুলো কিছুটা শুধরে নিয়েছে, বাট পুরোপুরি অর্থে হয়তো শুধরে যায়নি। এই কারণে আমি আবার এমফাসাইজ করতে যাব, তারা তো সবাই অনির্বাচিত হচ্ছেন, এবং বাস্তবতা যেটা আমরা দেখেছি, বিএনপি কিন্তু বলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি নাম প্রস্তাব করবে বিচারপতিদের থেকে, প্রাক্তন বিচারপতিদের থেকে। পরবর্তী সময়ে কিন্তু ক্যাবিনেট ফর্ম হচ্ছে উপদেষ্টাদের নিয়ে, নাম কিন্তু ঠিকই লিস্ট দেওয়া হয়েছে। সেই জায়গায় এসে আমি আবার বলতে যাচ্ছি, সেই লিস্টগুলো কি নির্বাচিত ব্যক্তিদের থেকে লিস্টটা দেওয়া যেতে পারে না? 2টো দল বা অন্যান্য দলগুলি, সেটা সম্ভব কিনা, জাস্ট ফর মানে ডিসকাশন এন্ড থিংকিং। লিস্ট তো দিচ্ছেই তারা, সো সেই লিস্টগুলি আমরা নির্বাচিত হলে তো উনি পার্লামেন্টে আছেন, উনি তো একটা দলকে রিপ্রেজেন্ট করছেন, সেখানে একটা আপত্তি বিএনপি করছে যে আমরা দলের কাউকে আনতে চাচ্ছি না, এবং তারা নিজের দলেরও প্রস্তাব করছে না, কিন্তু তারা প্রাক্তন বিচারপতির কথা বলছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি, সেখানে ওই সমস্যাটা থেকেই যাচ্ছে। সেটি হচ্ছে ওই যে নির্বাচিত বনাম অনির্বাচিত। সেই জায়গা থেকে আমি আবার বলছি যে সেটি ভেবে দেখার সুযোগ আছে কিনা, যে আমরা যদি সংবিধানের মূল কোর প্রিন্সিপালকে কন্ট্রাডিকশনে না এনে লিস্টটাই দিলাম, এবং বিএনপি লিস্ট দিল কিন্তু তাদের নির্বাচিত প্রতিনিধি, আওয়ামী লীগ নির্বাচিত প্রতিনিধি দিল, যে এটা ভাবা যায় কিনা। জি, ধন্যবাদ জনাব আরাফাত। 2 জন দর্শক টেলিফোনে অপেক্ষা করছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার একটা বক্তব্য হলো এই, আমাদের বর্তমান বিরোধী দলীয় নেত্রী কোন এক সময় বলেছিলেন যে পাগল আর শিশু ছাড়া মানে তত্ত্বাবধায়ক বলতে, মানে নিরপেক্ষ বলতে কেউ নাই। এখন যে তারা এখন মনে করেন প্রধান বিরোধী দলের নেত্রী প্লাস প্রেসিডিয়াম সদস্য বিএনপি, তারা যে আবার তত্ত্বাবধায়ক মানে স্বতন্ত্র সরকার চাচ্ছে, এটা তাদের কতটুকু যুক্তিযুক্ত? জি ধন্যবাদ। নেক্সট টেলিফোন প্লিজ, নেক্সট টেলিফোন। হ্যালো, আমি একটু কথা বলতে চাই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, জি বলুন, শুনছি আমরা। হ্যালো হ্যালো, আমরা শুনছি আপনার কথা, আপনি বলুন। হ্যাঁ স্যার, আমি জনাব পেশ করিম স্যার ও জনাব আরাফাত স্যারকে সবিনয়ে অনুরোধ করছি। জি, হ্যাঁ, আমাদের প্রতিটি জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এই জাতীয় একটা জটিল জাতীয় প্রশ্ন উঠে। আমি সবিনয়ে বলছি, আমাদের প্রতিবেশী দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ, তাদের দেশে নির্বাচনের প্রাক্কালে নির্বাচন সংক্রান্ত এ সমস্ত জটিলতা দেখা যায় না। তা আমরা কি তাদের পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করতে পারি কিনা? জি ধন্যবাদ। আপনার এই আলোচনা আমরা যা করছি আপনার প্রশ্নের উত্তরের মধ্যে আছে, তবে আপনাকে কবির একটি কবিতার লাইন স্মরণ করিয়ে দিচ্ছি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। যেটা মনে রাখলে অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবেন। জনাব পেশ করেন। যেটা হচ্ছে যে রাজনীতিতে তো কে কবে কি বলেছেন সেই হিসাব ধরলে হবে না। বর্তমান সরকারি দল তো একসঙ্গে তত্ত্বাবধায়ক, এগুলো আমরা আলোচনা করব না। আমি বলছি দর্শক শ্রোতার প্রশ্ন উত্তরে বলছি যে জাস্টিস, প্রাক্তন জাস্টিসদের থেকে যে নিতে বলেছে, আমার যেটা ধারণা যে বিএনপি যে 2টো প্রপোজাল নিয়ে, যেটা কালকে ডেলি স্টার কিংবা আজকে ডেলি স্টার মানে সময় কাটারতে কালকে ডেলি স্টার দেখলাম যে 2টো প্রপোজাল বিবেচনা করছে, আমার কাছে মনে হচ্ছে অপেক্ষাকৃত সিরিয়াস বিবেচনা হচ্ছে ওদের, যে বুদ্ধিজীবী প্রাক্তন আমলা বিচারপতিদের সমন্বয়ে একটা তত্ত্বাবধায়ক মতবর্তী সরকার, 10 জন চিফ জাস্টিস, 10 জন জাস্টিস প্রপোজালটা বোধহয় অপেক্ষাকৃত কম সিরিয়াস প্রস্তাব। ওই যে প্রত্যেক প্রস্তাবের সঙ্গে একটা সাবসিডিয়ারি থাকে, তো যে এটা না হলে ওটা, আমি যদ্দূর জানি ওই প্রস্তাবটা অপেক্ষাকৃত কম সিরিয়াস প্রস্তাব। প্রধান প্রস্তাব নিয়ে তারা যেটা ভাবছেন সেটা হচ্ছে নির্দলীয়
ব্যক্তিরা, যেটা আগের তত্ত্বাবধায়ক সরকারের মডেলটা ওই জায়গায়, সেটাই ওটাই ওদের মোর সিরিয়াস প্রপোজাল। তাহলে আপনি বলছেন যে প্রাক্তন জাস্টিসদের ব্যাপারে যেটা কাগজে আসছে সেটাকে সিরিয়াসলি না নেওয়াই ভালো হবে? না, আমি সেটা বলছি না, কিন্তু এই দুটোর মধ্যে অপেক্ষাকৃত কম সিরিয়াস ওটা আমি বলবো। আচ্ছা, অপেক্ষাকৃত কম সিরিয়াস। আচ্ছা, যদি এটা যেহেতু এখানে বিএনপির কোনো প্রতিনিধি নেই, আমরা বলতে পারছি না যে এটা সিরিয়াস কি নন সিরিয়াস, কিন্তু যদি তাই হয় তাহলে কি এটা বিচার বিভাগের একটা সরকার হয়ে যাবে না? সেটাই এবং আমি এই কারণে কথাটা বললাম, মানে আমিও একেবারে বিএনপির ভেতর কি করতে জানি না, আমি কানাঘুষো যে শুনেছি এক্স্যাক্টলি আপনি যে কথা বলেন অলমোস্ট ওয়ার্ড ফর ওয়ার্ড এই কথাটাই বিএনপির একজন নেতা আমাকে বলেছেন যে এটা তো বিচার বিভাগের সরকার হয়ে যায়। এবং আমি তাকে জিজ্ঞেস করেছি যে তাহলে এটা কি ব্যাপার, বলছে যে আমাদের সিরিয়াস প্রস্তাব হচ্ছে দ্বিতীয়টা। আমি এটা কতটা অফিসিয়াল ক্যাপাসিটি উনি বলেছেন আমি জানি না, আমার সঙ্গে ব্যক্তিগত কথা হচ্ছিল একজনের সাথে। আচ্ছা, এখানে হ্যাঁ, মানে এই যে এই আলোচনার মধ্যে যে এই ইস্যুসগুলো উঠে আসছে, আসুক না, প্রস্তাব নিয়ে চিন্তা যে করছে এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করতে চাই। বিএনপি যেটি করছে রূপরেখা নিয়ে, মানে তারা তো এটা বলছে না যে এইটাই হতে হবে, অ্যাটলিস্ট যে ভাবছে তারা, আমি এই ভাবনাটাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। মানে গণতান্ত্রিক চর্চার মধ্যে তো এই বিষয়গুলি থাকতে হবে। বিএনপি থেকেই হয়তো এই ইস্যু, তাছাড়া এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু বলেওনি এখনো। আমরা আনুষ্ঠানিকভাবে বললে আমরা অবশ্যই আলোচনা করব সেদিক। এক্স্যাক্টলি। তবে একটি জিনিস, এটিকে যদি ওদের আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি চলে আসবে ইভেন্চুয়ালি ধরে নিয়ে যদি বলি, তাহলে একটি ফান্ডামেন্টাল ডিফারেন্স আমরা দেখছি গভর্নমেন্ট এবং বিরোধী দলের অবস্থানের মধ্যে। সেটি হচ্ছে গভর্নমেন্ট কিন্তু মোটামুটি এমফাসাইজ করছে এবং ধরেই রেখেছে যে নির্বাচিত প্রতিনিধিদের বাইরে তারা যেতে চাচ্ছে না, ওটার মধ্যে ফরম্যাট করতে, যেখানে আমারও কিছুটা সহমত আছে এটার মধ্যে কিভাবে ইনস্টিটিউশনালাইজ করা যায় কি না, মানে সেটা নিয়ে আমি চেষ্টা করতে চাই। ব্যর্থ হলে অন্য কথা, তার আগে আমি একেবারে নাকচ করতে চাই না। আর বিএনপি এখনো নির্দলীয় বিষয়টি নিয়ে এখনো ভাবছে, সেখানে একটা ডিফারেন্স আছে। সেটাও হয়তো কালের বিবর্তনে, আমার মনে হয় কালের বিবর্তন অনেক লম্বা হয়ে যাবে, মানে হয়তো আগামী 1-1.5 বছরে, আমাদের সময় বেশি নেই। সেটাই, সময় বেশি নাই, হয়তো আওয়ামী লীগ আর একটু এগিয়ে আসবে, বিএনপি আর একটু এগিয়ে এসে হয়তো একটা জায়গায় পৌঁছে যাবে। তবে আমি একটু লোভ সামলাতে পারছি না, ছোট্ট করে বলতে চাই ফোনের সূত্র ধরে নিরপেক্ষতার বিষয়টি নিয়ে এরকম একটি হাস্যকর বিষয় উঠেছিল। আসলে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ওঠে যে শাহাবুদ্দিন সাহেব থেকে শুরু করে পরবর্তী চিফ জাস্টিস তারা সবাই ভোট দেন, তো মানুষ বলে ওনারা যদি ভোটই দেন তাহলে ওনারা নিরপেক্ষ কি করে হলেন? খালেদা জিয়া কিন্তু যে কথাটি বলেছিলেন এটা কিন্তু খুবই যৌক্তিক এবং সত্য একটি কথা, কিন্তু আমি যেটি বলতে চাই, একজন মানুষ, বোধবুদ্ধি সম্পন্ন মানুষ আদর্শিকভাবে নিরপেক্ষ হবেন না, কিন্তু একজন সৎ এবং প্রফেশনাল মানুষ তার কাজটি ঠিক মতন করবেন, আমরা নিরপেক্ষভাবে করব, এক্স্যাক্টলি, প্রফেশনালি এন্ড অনেস্টলি, ভোটটা তার মতো করে দেবেন। অফ কোর্স। ধন্যবাদ। একটা ফোন আছে, আমরা নিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা জাহাঙ্গীরের প্রথমে আপনার কাছে, সেটা হলো যে আপনি বলেছেন যে বিচারপতি, এখন বিএনপি যদি কোনো বিচারপতি, মাননীয় প্রাক্তন বিচারপতিকে নমিনেট করে বা সিলেক্ট করে, সে নিশ্চয়ই সাবেক বিচারপতি আমিরুল ইসলাম চৌধুরীকে করবে না। তার মানে হলো আওয়ামী লীগ যদি করে তাহলে সে নিশ্চয়ই টি.এইচ খান সাহেবের মতো সাবেক বিচারপতিকে করবে না। তাহলে বিচারপতিরাও কিন্তু মানে মোটামুটি একটা ঘরানার মধ্যে রয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি। আমার আপনার এই কথার পাশে কি পিয়াস করিম ভাইকে আমার প্রশ্ন, যদিও আপনি কট্টর আওয়ামী লীগ বিরোধী, তারপরেও শেখ হাসিনাকে একটা চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া হচ্ছে না কেন যে তার আন্ডারই একটা নির্বাচন দেয়া হোক, যে সে যদি কোনো রিগিং নির্বাচনে করে তো ওই গভর্নমেন্ট তো 3 মাস 6 মাসের বেশি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি টিকবে না। ওয়াই ডোন্ট ইউ গিভ এ চান্স টু ডেমোক্রেসি এবং ইলেক্টেড প্রাইম মিনিস্টার যে একটা চ্যালেঞ্জ হিসাবে যে সে করতে পারে কি পারে না, যদি না পারে তার তো আর মুখই থাকবে না। জি, ধন্যবাদ। নেক্সট টেলিফোন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি এর আগে যে প্রশ্ন করলাম তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই জনাব পিয়াস করিমকে, যে বেগম খালেদা জিয়া এর আগে বলছিলেন যে পাগল এবং শিশু ছাড়া নিরপেক্ষ। জি, ধন্যবাদ। এই আলোচনা হয়ে গেছে, আমাদের সময় কম, আপনাকে সময় দিতে পারছি। জনাব পিয়াস করিম, প্রথম প্রশ্নের উপর যদি বলেন। প্রথম প্রশ্নটা কি জানা ছিল যে আমি কট্টর শেখ হাসিনাকে একটা চ্যালেঞ্জ, আমার তরুণ বন্ধু আরাফাত বোধহয় বলবে না যে আমি কট্টর আওয়ামী লীগ বিরোধী। আমি প্রায় বলি যে বিএনপি ক্ষমতায় গেলে কালকে একই ভাষায় বিএনপির সমালোচনা করবো। একটা সমাজবিজ্ঞানী অধ্যাপনা করি, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট স্ট্রিক আছে, কিন্তু কট্টর আওয়ামী লীগ বিরোধী, কট্টর বিএনপি বিরোধী ওখানে নিজেকে দেখি না। আমি কিন্তু শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করতে রাজি না। শেখ হাসিনা বলি, খালেদা জিয়া বলি, আমাদের রাজনৈতিক নেতারা কেউই আমাদের আস্থাটা এইভাবে অর্জন করেননি যে জাতীয় নির্বাচনের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে ছেলে খেলার মতো দেখি আপনি করতে পারেন কিনা। ইটস টু সিরিয়াস ফর দ্যাট। আমি এই সুযোগ শেখ হাসিনা কিংবা খালেদা জিয়াকে দিতে রাজি নই।
জি ধন্যবাদ জনাব আরাফাত। আমাদের সময় শেষে আসছে, আমি একটু অন্যদিকে যাচ্ছি। বিএনপির একটা খসড়া চিন্তা আমরা পত্রিকা মারফত পেয়েছি, যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে এটা বলেনি। যখন আনুষ্ঠানিকভাবে বলবে তখন আমরা আবার আলোচনা করব। আমি আপনার একটা আইডিয়া বা আপনার বক্তব্যের সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই। আমরা বিএনপি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছি কেন? সিভিল সোসাইটির নানান ফোরাম, নানান আইডিয়া নিয়ে কি আসতে পারে না? অ্যাবসলিউটলি, এটা অ্যাবসলিউটলি এইখানেই পার্টিসিপেশনের জায়গা। জি, আমরা সেরকম দেখছি না কিন্তু। এক্স্যাক্টলি, বিরতির সময় বা অনুষ্ঠান শুরুর আগে আপনি বলছিলেন যে ইউনিভার্সিটিগুলো এখানে এনগেজ, এটাই আমার একটা প্রশ্ন। অ্যাবসলিউটলি, এবং সিভিল সোসাইটির বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, অনেক যে যার জায়গা থেকে এক বিভিন্ন ধরনের রূপরেখা নিয়ে ভাবতে পারে এবং ব্রিলিয়ান্ট কিছু বের হয়ে আসতে পারে, যেটি সব রাজনৈতিক দল হয়তো গ্রহণ করবে। সেই জায়গা থেকে আমি মনে করি সবার আসলে ভাবনা জায়গাটি থাকা উচিত, সবাই একটা কাঠামো বলুক। যারা পেশ করবে, আমাদের সময় শেষ। আপনার দুজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কি এই ডিবেটটা ছড়িয়ে দেওয়া যায় না? খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। এবং আমি আরেক ধাপ এগিয়ে আমাদের ক্যামেরার সাথে একটি ভিন্ন আলোচনার প্রেক্ষাপট ধরে বলবো যে শুধু প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় না, কলেজে না কেন, স্কুলে না কেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ধরলাম আর কি, মানে নাগরিক সমাজের বিভিন্ন স্তরেই বিতর্কটা হওয়া উচিত। না, কোথাও হচ্ছে না যখন, সেজন্য আমি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা অগ্রণী ভূমিকা নিতে পারে, কিন্তু আলটিমেটলি এই বিতর্কগুলোকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে হবে। এটা শুধু বিএনপির একার দায়িত্ব না, আওয়ামী লীগের একার দায়িত্ব না, সমগ্র দেশের মানুষের দায়িত্ব। এবং শুধু আওয়ামী লীগ বিএনপি এই বিষয়টির স্টেক হোল্ডার না, দ্য হোল কান্ট্রি, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, দে আর স্টেক হোল্ডার টু দ্য হোল। আমার মনে হয় আপনারা যে দুই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, সেই দুই বিশ্ববিদ্যালয়ে শুরু করেন। আমরা তরুণদের চিন্তাও দেখতে চাই, তরুণদের কথা দেখতে চাই। যাই হোক, আমাদের সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ অধ্যাপক পিয়াস করিম, ধন্যবাদ জনাব আরাফাত। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম অন্তর্বর্তী সরকার সম্পর্কে, বিএনপির রূপরেখা, যেটা অনানুষ্ঠানিকভাবে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে আমরা কিছু পর্যালোচনা করলাম। আমরা আশা করি যে বিএনপি যেমনটি বলেছে ওই খবরে, যে ঈদের পরে তারা তাদের আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসবে। যেদিন বিএনপি আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসবে, সেদিন আমরা দেশ টিভির সোজা কথা অনুষ্ঠানে সেদিনই আমরা আলোচনার আয়োজন করব। তবে তার আগে বিভিন্ন সিভিল সোসাইটি ফোরামগুলো আছে, তারা নানান আইডিয়া নিয়ে আসতে পারে। দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যারা দেশের ভবিষ্যৎ, তারা এই দেশে সংসদ নির্বাচন কোন ধরনের সরকারের অধীনে হওয়া উচিত বলে মনে করেন, কোন ধরনের নিরপেক্ষ সরকারের অধীনে হওয়া মনে করেন, তারাও নানান বিতর্কের মাধ্যমে নানান আইডিয়া নিয়ে আসতে পারে, খবরের কাগজে প্রকাশ করতে পারে। এমনও হতে পারে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো তরুণ ছাত্র একটা ব্রিলিয়ান্ট আইডিয়া দিল, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ মনে করতে পারে হ্যাঁ এটার খোঁজে আমরা করছিলাম। আমরা আশা করি যে আমাদের তরুণরা তাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই চর্চায় এগিয়ে আসবে। সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।